কেপ ভার্দে ম্যাচের পর মিশর ম্যাচ, ব্যাক টু ব্যাক দুইটা থ্রিলিং এনকাউন্টার, পরপর দুই ম্যাচে আর্জেন্টিনার কানের পাশ দিয়ে গুলিয়ে গেছে। নর্মালি কেপ ভার্দে ম্যাচটাই আর্জেন্টিনার জন্য একটা ওয়াক আপ কল হওয়ার কথা, বাট মিশর ম্যাচ দেখে যেটা মনে হইতেছে যে স্কালোনি এবং তার কোচিং স্টাফেদের অ্যাকচুয়ালি ঘুমটা ভাঙে নাই। তারা এখনো সেই আগের ফর্মুলাতে পড়ে আছে। 2022-এ যেই ফর্মুলাতে যেই সেট আপে তারা বিশ্বকাপটা জিতছিল, সেই সেট আপের উপরেই তাদের আস্থাটা সবচেয়ে বেশি। যেই কারণে তারা এখনো বুঝতে পারতেছে না তারা অ্যাকচুয়ালি যেই সেট আপ নিয়ে আগাচ্ছে সেইটা বিগ টিমে কেপ ভার্দে মিশরের সাথে পার পেয়ে গেল হয়তো সামনে থাকা নরওয়ে, ইংল্যান্ড কিংবা ফ্রান্স, স্পেনের সাথে এই সেট আপ দিয়ে হয়তোবা জেতার পার পাওয়া সম্ভব না। এটা তারা কিন্তু এখনো বুঝতেছে না। কেন বুঝতেছে না? কারণ এইটার আনসারটা পাইতে হলে হিস্ট্রির দিকে তাকাইতে হবে। আর্জেন্টিনা কিন্তু এবার বহুত বছর পর বিশ্বকাপ জিততে আসে নাই যে তারা অনেক বছর ধরে বিশ্বকাপ জিতে নেয়, এবার তাদের বিশ্বকাপ জিততে হবে। বরং তারা এবার আসছে বিশ্বকাপটা ডিফেন্ড করতে। এবং বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে মাত্র দুইটা দল পারছে সাকসেসফুলি তাদের বিশ্বকাপ ট্রফিটা টাইটেলটা ডিফেন্ড করে ব্যাক টু ব্যাক বিশ্বকাপ জিততে। সেটা হচ্ছে 1934-38 ইতালি এবং 1958-62 ব্রাজিল। এরপরে 64 বছরে 16টা বিশ্বকাপ হয়েছে, কিন্তু কেউই ব্যাক টু ব্যাক বিশ্বকাপ জিতে নাই। এর বড় কারণটা হচ্ছে বিশ্বকাপ জিততে যে মোটিভেশনটা লাগে, এই মোটিভেশনটা কিন্তু সেকেন্ড টাইম থাকে না। কেন থাকে না? কারণ বিশ্বকাপ জিততে জাস্ট ক্যালিবার লাগে না, বিশ্বকাপ জিততে জাস্ট পিন পয়েন্ট অ্যাকুরেট ট্যাকটিক্স সাজাইলেই হয় না। সেই ট্যাকটিক্সটা, সেই গেম প্ল্যানটা পারফেক্টলি এক্সিকিউট করার জন্য খুব হাই লেভেলের মোটিভেশন এবং ডেডিকেশন লাগে। সেই হাই লেভেলের মোটিভেশন এবং ডেডিকেশন তখনই আসে যদি বিশ্বকাপটা সেই প্লেয়ার এবং কোচ কিংবা পুরা টিম ম্যানেজমেন্ট সবারই অধরা থাকে। আর্জেন্টিনার জন্য এইবারে বিশ্বকাপের কিন্তু সবার জন্য কিন্তু অধরা না। আর স্কালোনি সেই 2022-এর সেট আপটাকেই খেলাইতেছে, যা সেন্টার ব্যাকে ওতামিন্দির জায়গায় লিসান্দ্রো স্টার্ট করতেছে, যেই লিসান্দ্রো কিনা 2022-এর স্কোয়াড মেম্বার ছিল, এবং ফরওয়ার্ড লাইনে ডি মারিয়ার জায়গায় থিয়াগো আলমাদা খেলতেছে। এছাড়া স্কালোনি তার মুখস্থ সাবস্টিটিউট বাদে যেই কজনের খেলাচ্ছে, স্টার্ট করাচ্ছে কিংবা সাবে নামাচ্ছে, এরা সবাই কিন্তু সেই 2022-এর পরিচিত মুখ। 2022-এর সেট আপে সেই ইউজ করতেছে। এখন এই 2022-এ প্লেয়াররা 36 বছর পর বিশ্বকাপ জিতাইছে, 36 বছরের বিশ্বকাপ খরা ঘুচাইছে, কিন্তু এরা তখন আর 36 বছর বিশ্বকাপ খরাই নাই। এরা বিশ্বকাপ জিতছে 3.5 বছর আগে। 22-এ তারা যে ডেডিকেশন শো করছে, সেই ডেডিকেশন কিন্তু এখন তাদের ন্যাচারালি শো করার কথা না, কারণ তারা অলরেডি বিশ্বকাপ উইনার। তারা সারা জীবন গল্প করতে পারবে যে আমরা বিশ্বকাপ জিতছিলাম। বাট এইখানে কেন নতুনদের সুযোগ দেওয়া উচিত? কারণ আর্জেন্টিনা স্কোয়াডে যে নতুন 3-4 প্লেয়ার চান্স পাইছে, তারা কিন্তু বিশ্বকাপ জিতে নাই। এই কে জানি নিকো পাস বলি, গিলিয়ানো সিমোনে বলি, বার্কো বলি, এরা কিন্তু 2022-এ ছিল না, এবং তাদের জন্য কিন্তু বিশ্বকাপ এখনো অধরা। তারা যেই মোটিভেশনটা ফিল করবে, তারা মাঠে নামলে যে ডেডিকেশনটা শো করবে, সেই ডেডিকেশনটা কিন্তু অলরেডি যারা বিশ্বকাপ জিতে ফেলছে তাদের মধ্যে থেকে আসার কথা না বাই ন্যাচারালি। এটা হিস্টোরিক্যালিও আসে নাই। যেই কারণে অতীতে আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স এরা বিশ্বকাপ জয়ের খুব কাছাকাছি থাকলেও তারা কিন্তু বিশ্বকাপ জিততে পারে নাই, কারণ তারা কাইন্ড অফ সেম প্লেয়ার সেট আপ নিয়ে তারা বিশ্বকাপ ধরে রাখার মিশনে গিয়েছিল এবং তারা সাকসেসফুলি তারা ফেলও করছিল। এখানে ডেডিকেশনটা অনেক বড় ব্যাপার, বড়। এবং ডেডিকেশনের সাথে ম্যাটার করে যে প্লেয়ারগুলো অ্যাকচুয়ালি ভালো ফর্মে আছে কিনা। 22-এর সাথে যদি কম্পেয়ার করি, আমি এইটা নিয়ে আগেও বলছি, স্পেশালি আর্জেন্টিনার যে মিডফিল্ড সেট আপটা স্কালোনি ইউজ করতেছে, সেই মিডফিল্ড সেট আপের প্লেয়াররা কিন্তু মানে 22-এ যে ফর্মে ছিল, 26-এ এসে কিন্তু সেই ফর্মে নাই। এনজো ম্যাকালিস্টারকে এই লাস্টে মিশর ম্যাচে তাদেরকে একটু অ্যাডভান্স রোলে দেওয়া হয়েছিল, বক্স টু বক্স রোল দেওয়া হয়েছিল, যেই বক্স টু বক্স রোলে তারা লাস্ট কয়েক সিজন ধরে কিন্তু তাদের ক্লাবে খেলে আসতেছে। এবং মোটামুটি আগের ম্যাচগুলোর তুলনায় এই মিশর ম্যাচে এসে এনজো এবং ম্যাকালিস্টার কিছুটা বেটার পারফরমেন্স দিছে। বাট মিডফিল্ডের আর একজন ইম্পর্টেন্ট প্লেয়ার যে কিনা 22-এ একটু ক্রুশাল রোল প্লে করছিল, সে রদ্রিগো ডি পল কিন্তু সেইভাবে তার জানি পারফরমেন্সটা শো করতে পারতেছে না, সেই লেভেলে আউটপুট দিতে পারতেছে না।
কারণ তার পারফরমেন্স ড্রপ করছে, সে এখন আর ইউরোপিয়ান টপ 5 দিয়ে খেলে না, সে খেলে ইন্টার মিয়ামিতে, আমেরিকাতে, যেখানে কিন্তু কোয়ালিটিটা ইউরোপিয়ান মধ্যে না। তো এইখানে যে মিডফিল্ড সেট আপ নিয়ে খেলতেছে আর্জেন্টিনা, এবং এই মিডফিল্ড সেট আপ থেকে কিন্তু খুব বেশি চান্স ক্রিয়েট হইতেছে না, ঘুরে ফিরে কিন্তু সেই মেসিরই চান্স ক্রিয়েট করা লাগতেছে। এটা আমি মিশর ম্যাচের আগেই বলছিলাম। কারণে খুব বেশি চেঞ্জ করে নাই, সে যে চেঞ্জটা করছে লিয়েন্দ্রো পারেদেসকে স্টার্টিংয়ে আনছে। লিয়েন্দ্রো পারেদেস কি তার 2022-এ যে সেট আপ ছিল সেই সেট আপের রেগুলার সাব, মানে সে অ্যাকচুয়ালি 2022-এর সেট আপটা ইউজ করলো, জাস্ট ফরমেশনটা চেঞ্জ করে। সে কিন্তু কোনো কি জানি কোয়ালিটিফুল চেঞ্জ কিন্তু আনে নাই, যে যাদের মধ্যে একটা থার্স্ট আছে যে আমাদের বিশ্বকাপ জিততে হবে, আমরা জিতি নাই, এরকম কোনো প্লেয়ারকে সে কিন্তু সুযোগ দেয় নাই, যারা কিন্তু হাই মোটিভেশন নিয়ে, হাই ডেডিকেশন নিয়ে পিছে খেলবে। তো স্কালোনি এই ভুলটা করতেছে এইখান থেকে, যে সে মানে একটা উইনিং স্ট্রিকে থাকতে থাকতে সে কিন্তু তার প্লেয়ারদের প্রতি ট্রাস্টটা, তার কনফিডেন্সটা অনেক বেশি হয়ে গেছে, এবং তার এই ওভার কনফিডেন্সের কারণেই কিন্তু আর্জেন্টিনা প্রতি ম্যাচে এরকম বিপদের মুখে পড়তেছে। কেপ ভার্দে, মিশরের মতো টিমের সাথেও তাদেরকে অনেক স্ট্রাগল করে জিততে হইতেছে, এবং এই স্ট্রাগলটা যখন ইংল্যান্ড, ফ্রান্স কিংবা স্পেনের মতো বিগ টিমের এগেনস্টে হবে, তখন কিন্তু এটার কাজে দিবে না। মিশর, কেপ ভার্দে এরা কিন্তু বিশ্বকাপ জিতবে এরকম মোটিভেশন কিংবা কনফিডেন্স নিয়ে আসে নাই, বাট ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন এরা কিন্তু বিশ্বকাপ জিততে আসছে। এদের মধ্যে ফ্রান্সের বেশ কয়েকজন হয়তো বা বিশ্বকাপ জেতার এক্সপিরিয়েন্স আছে, বাট স্পেন, ইংল্যান্ড এদের কিন্তু নাই। তো এদের মোটিভেশনটা কিন্তু আর্জেন্টাইনদের মোটিভেশন থেকে অনেক বেশি থাকবে। সো আর্জেন্টাইনরা যখন এই বিগ টিমগুলোরে ফেস করবে, যদি তারা নেক্সট সুইজারল্যান্ডের বাধাটা পার করতে পারে, তখন দেখা যাবে কি ট্যাকটিক্স না, ক্যালিবার না, এই মোটিভেশনের কারণে তারা ফ্রান্স, ইংল্যান্ড কিংবা স্পেনের কাছে হেরে বসছে, এবং তারা অন্য বাকি দলগুলোর মতো তারাও বিশ্বকাপটা সাকসেসফুলি ডিফেন্ড করতে পারে নাই, ফেল করছে।